সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি জনপ্রিয় লেখক সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র থেকে গল্প লন্ডনে ফেলুদা। গল্পটি অসম্ভব সুন্দর। অবশ্য ফেলুদার সব গল্পই সুন্দর। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্পটি। বরাবরের মতো আমার পাশেই থাকুন এবং শুনতে থাকুন আজকের গল্প লন্ডনে ফেলুদা। টেলিভিশন কিনে কোনো লাভ হলো না মশাই, বললেন লালমোহন বাবু। দেখার মতো কিচ্ছু থাকে না। রামায়ণ মহাভারত দুটোই দেখতে চেষ্টা করছি, 5 মিনিটের বেশি স্ট্যান্ড করা যায় না। আপনি যে খেলাধুলায় ইন্টারেস্টেড নন, বলল ফেলুদা। তাহলে দেখতেন মাঝে মাঝে বেশ ভালো প্রোগ্রাম থাকে। টেনিস, ক্রিকেট, ফুটবল কোনোটাই বাদ নেই। যেমন দেশের খেলা তেমনি বিদেশের খেলা। তবে ওরা আমার একটা গল্প থেকে টিভি সিরিয়াল করতে চাচ্ছে। বাহ, এ তো ভালো খবর। ভালো মানে? প্রখর রুদ্র করবে এমন কোনো অ্যাক্টর আছে বাংলাদেশে? অথচ ওই দেশে দেখুন সুপারম্যানের জন্য পর্যন্ত লোক পেয়ে গেল। মনে হয় একেবারে বইয়ের পাতা থেকে উঠে এসেছে। আমাদের পাড়ায় কোনো বড় পুজো নেই, তবে একটু দূরেই আছে। সেখান থেকে মাঝে মাঝে লাউড স্পিকারে হিন্দি গান ভেসে আসছে। লালমোহনবাবু তার সঙ্গে গলা মেলাতে চেষ্টা করে পারছেন না। গানটা ভদ্রলোকের একেবারেই আসে না। যদিও বলেন ওর দাদামশাই নাকি খান ত্রিশেক ওস্তাদি গান রেকর্ড করেছিলেন। চা এক প্রস্থ হয়ে গেছে, আরেকবার হবে কি না ভাবছি। এমন সময় বাইরে গাড়ি থামার শব্দ পেলাম, আর তারপরে ডোরবেল। দরজা খুলে দেখি এক লম্বা চওড়া ধবধবে ফর্সা ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। এটা কি প্রদোষ মিত্রের বাড়ি? আগে হ্যাঁ। আসুন, ভিতরে আসুন। ফেলুদার সোফা থেকে উঠে দাঁড়িয়েছে। ভদ্রলোক ঘরে ঢুকলেন। ধুতি, পাঞ্জাবি আর কাঁধে সাদা চাদর, পায়ে সাদা পামশু। আভিজাত্য ফুটে বেরোচ্ছে সমস্ত শরীর থেকে। বসুন, বলল ফেলুদা। ভদ্রলোক একটা সোফায় বসে লালমোহন বাবুর দিকে জিজ্ঞাসু দৃষ্টি দিলেন। ইনি আমার বন্ধু লালমোহন গাঙ্গুলি, বলল ফেলুদা। লালমোহনবাবু একটা নমস্কার করলেন, কিন্তু ভদ্রলোক যেন সেটা দেখেও দেখলেন না। পায়ের ওপর পা তুলে গিলে করা ধুতির কোষটাকে সযত্নে কোলের ওপর রেখে বললেন, আপনার কথা আমায় বলে পাইকপাড়ার সাধন চক্রবর্তী। ওর একটা তদন্তের সঙ্গে আমি জড়িত ছিলাম, বলল ফেলুদা। ভদ্রলোক আপনার সুখ্যাতি করলেন, তবে ডিটেলস কিছু বলেননি। আপনি কতদিন ধরে করছেন এ কাজ? বছর 10 হলো। সিস্টেমটা দেশি না বিলেতি? যে কেসে যেমনটা দরকার হয় আর কি। আই সি। আপনার সমস্যাটা কি সেটা যদি বলেন। সেটাকে সমস্যা বলা চলে কিনা আমি জানি না, সেটা আপনিই বিচার করবেন। ভদ্রলোক পকেট থেকে একটা খাম বার করলেন, তারপর তার থেকে সযত্নে একটা ছবি বার করে ফেলুদাকে দিলেন। আমি ফেলুদার কাঁধের ওপর দিয়ে দেখলাম ফিকে হয়ে যাওয়া পুরনো একটা ফটোগ্রাফ। তাতে রয়েছে পাশাপাশি দাঁড়িয়ে পরস্পরের কাঁধে হাত দিয়ে দুজন প্যান্ট শার্ট পরা ছেলে। তাদের বয়স 16-17-এর বেশি নয়। এর মধ্যে কাউকে চিনেছেন কি? ভদ্রলোক প্রশ্ন করলেন। বাদিকের জন তো আপনি, বলল ফেলুদা। হ্যাঁ, ওই একজনকে আমিও চিনতে পারছি। অন্যটি আপনার বন্ধু অবশ্যই। দেখে তো তাই মনে হয়, তবে ওর পরিচয় ধরতে পারিনি। ছবিটা আমি সম্প্রতি পেয়েছি, একটা দেরাজের কাগজপত্রের তলায় ছিল। আপনাকে আমি একটি মাত্র কাজ দিতে এসেছি, ভেবে দেখুন সেটা নেবেন কি না। কি কাজ? আমার সঙ্গে ওই ছেলেটি কে সেটা আমার জানা চাই। এর পরিচয় আপনাকে অনুসন্ধান করে উদ্ঘাটন করতে হবে। ও কোথায় আছে, কি করে, আমার সঙ্গে পরিচয় হলো কবে, কি করে, সেসব আমার অবশ্যই জানা চাই। সেটা করলেই আপনার কাজ শেষ। এর জন্য আপনার পুরো পারিশ্রমিক আমি দেব। আমার আগে জানা দরকার আপনি নিজে কোনো খোঁজ করেছেন কি না। ক্লাবে আমার স্কুল কলেজের কয়েকজন সহপাঠী আছে, আমি তাদের দেখিয়েছি, তারা কেউ চিনতে পারেনি।
আপনি লক্ষ্য করবেন ছেলেটি বাঙালি কিনা তাও বোঝা শক্ত। চুলটা তো কালো, তবে চোখ দুটো যেন একটু কটা। আপনার সাহেব বন্ধু ছিল কখনো? আমি ইংল্যান্ডে 4 বছর স্কুলে আর 1 বছর কলেজে পড়ি। বাবা ওখানে ডাক্তারি করতে গিয়েছিলেন। তারপর অবশ্যই আমরা সবাই দেশে ফিরে আসি। ফিরে আসার আগে ইংল্যান্ডের কোনো কথাই আমার মনে নেই, কারণ ওখানে থাকতে বাইসিকল থেকে পড়ে গিয়ে আমার স্কাল্প ফ্র্যাকচার হয়ে গেছে। তার ফলে 5-7 বছরের স্মৃতি আমার মন থেকে লোপ পেয়ে গেছে। কোন স্কুল আর কলেজে পড়েছিলেন সেটা মনে নেই। বাবা বলেছিলেন সেও অনেক বছর আগে। কলেজ বোধহয় কেমব্রিজ, স্কুলের নাম মনে নেই। স্মৃতি ফিরিয়ে আনার জন্য কোনো ওষুধ টষুধ খাচ্ছেন না? অ্যালোপ্যাথিক খেয়েছি, তাতে কোনো কাজ হয়নি। এখন একটা কবিরাজি ওষুধ খাচ্ছি। ইংল্যান্ড থেকে ফিরে কি হয়? সেন্ট জেভিয়ার্সে ভর্তি হই। বাবাই সব ব্যবস্থা করে দেন, কারণ তখনও আমি সম্পূর্ণ সুস্থ হইনি। সেটা কোন বছর? 52। ইন্টারমিডিয়েটে ভর্তি হই। ফেলুদা ছবিটা হাতে নিয়ে মিনিট খানেক ভাবল, তারপর প্রশ্ন করল, আপনার কি মনে হয় এই ছেলের সঙ্গে কোনো একটা বিশেষ ঘটনা জড়িয়ে আছে? সেরকমই মনে হয়েছে। এক এক সময় আবছা আবছা স্মৃতি ফিরে আসে, আর তখন যেন একে দেখতে পায়, কিন্তু এর আসল পরিচয় অজানাই থেকে যায়। অত্যন্ত অস্বস্তিকর ব্যাপার, জানেন? যার সঙ্গে এত বন্ধুত্ব ছিল, সে কে, সে এখন কোথায় আছে, কি করে, আমাকে মনে রেখেছে কিনা, এসব জানার জন্য প্রবল কৌতূহল হয়। কাজটা সহজ না বুঝতে পারছি, কিন্তু সেই কারণেই হয়তো আপনি ইন্টারেস্টেড হতে পারেন। ঠিক আছে, কাজটা আমি নিচ্ছি, তবে এতে কত সময় লাগবে তা আমি বলতে পারছি না। আর ধরুন যদি বিলেত যেতে হয়, তাহলে আপনার এবং আপনার অ্যাসিস্ট্যান্টের প্লেন ভাড়া আমি দেব। ওখানে হোটেলে থাকার খরচ আমি দেব। যে $500 আপনাদের প্রাপ্য তার টাকাটা আমি দেব। বুঝতেই পারছেন আমি এর পরিচয় পাওয়ার জন্য কতটা আগ্রহী। আপনার বাবা কি মারা গেছেন বিলে থেকে ফেরার 5 বছরের মধ্যেই। মাও মারা গেছেন 10 বছর হলো। আমার স্ত্রী বর্তমান, একটি সন্তান আছে, আমার মেয়ে। সে বিয়ে করে দিল্লিতে রয়েছে, স্বামী IAS। এই হলো আমার কার্ড। এতে আমার নাম, ঠিকানা, ফোন নাম্বার সবই পাবেন। কার্ডটা দেখলাম। নাম রঞ্জন কে মজুমদার, ঠিকানা 13 রোল্যান্ড রোড, ফোন 28-7401। ফেলুদা বলল, আমি আপনার সঙ্গে অবশ্যই যোগাযোগ রাখব। কোনো প্রয়োজন হলে আশা করি আপনি আমাকে সাহায্য করবেন। সম্ভব হলে অবশ্যই করব। ভদ্রলোক উঠে পড়ে বললেন, ছবিটা তাহলে আপনার কাছেই রইল। হ্যাঁ, ওটার একটা কপি করে অরিজিনালটা আপনাকে ফেরত দিয়ে দেব। ভালো কথা, আপনি যে কি করেন সেটাই তো জানা হলো না। সরি, আমার বলা উচিত ছিল। আমি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, বিকম পাশ করি সেন্ট জেভিয়ার্স থেকে। লি অ্যান্ড ওয়াটকিন্স হচ্ছে আমার আপিসের নাম। থ্যাংক ইউ, আসি তাহলে। গুড ডে। অভিনব মামলা। ভদ্রলোকের গাড়ি চলে যাবার পর বললেন লালমোহনবাবু। সে বিষয়ে সন্দেহ নেই, বলল ফেলুদা। এমন কেস আর পেয়েছি বলে তো মনে পড়ে না। একবার ছবিটা দেখতে পারি কি? ফেলুদা ছবিটা জটায়ুকে দিল। ভদ্রলোক ভুরু কুচকে সেটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, সাহেব না ইন্ডিয়ান তা বোঝার কোনো উপায় নেই। এই কেস আপনি কিভাবে কন্ট্যাক্ট করবেন তা আমার মাথায় আসছে না। আপনার মাথার প্রয়োজন নেই, ফেলু মিত্তিরের মাথায় এলেই হলো। ফেলুদার একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মক্কেল ছিল, নাম ধরণী মুখার্জি। ফেলুদা টেলিফোনে তার সঙ্গে যোগাযোগ করল। ভদ্রলোক বললেন, রঞ্জন মজুমদারকে খুব ভালো করে চেনেন, কারণ দুজনেই স্যাটারডে ক্লাবের মেম্বার। রঞ্জনবাবু কীরকম লোক জিজ্ঞেস করাতে ধরণীবাবু বললেন, তিনি একটু চাপা ধরনের লোক, বিশেষ মিশুকে নন। বেশিরভাগ সময় ক্লাবে চুপচাপ একা বসে থাকেন, ড্রিঙ্ক করেন, তবে মাত্রা অতিরিক্ত নন। রঞ্জনবাবু যে ছেলেবেলায় কিছুকাল বিলেতে ছিলেন সে কথাও ধরণীবাবু জানেন, কিন্তু তার বাইরে আর কিছুই বিশেষ জানেন না।
1952-তে সেন্ট জেভিয়ার্সে ইন্টারমিডিয়েটে কে কে ছাত্র ছিল তার হদিস পেতে ফেলুদার বিশেষ বেগ পেতে হলো না। সেই ছাত্রদের তালিকায় খুব ভালো করে চোখ বুলিয়ে ফেলুদা বলল, এর মধ্যে একজনের নাম চেনা চেনা মনে হচ্ছে। যদ্দূর মনে হয় ভদ্রলোক হোমিওপ্যাথি করেন। বাড়ি ফিরে এসে বলল, তপসে, ডাক্তার হীরেন বসাকের নামটা ডিরেক্টরিতে বার করে ভদ্রলোকের টেলিফোন নাম্বারটা আমায় দে তো। আমি 2 মিনিটে কাজটা সেরে দিলাম। ফেলুদা সেই নম্বরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট চাইল। ডাক্তার ফেলুদার নাম শুনেই হয়তো পরদিন সকালেই সময় দিয়ে দিলেন, 11:30। কেস কেমন যাচ্ছে খবর নিতে পরদিন সকালে লালমোহনবাবু এসেছিলেন। আমরা তার গাড়িতে ডাক্তারের চেম্বারে গেলাম। ওয়েটিং রুমে ভিড় দেখে বোঝা যায় ডাক্তারের পসার ভালো। ডাক্তারের সহকারী আসুন আসুন বলে ফেলুদাকে একেবারে আসল ঘরে নিয়ে গিয়ে ঢোকালো। পিছন পিছন অবশ্য আমরা দুজনেই ঢুকলাম। ডাক্তার বসাক ফেলুদাকে দেখে হাসি মুখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। কি ব্যাপার, আপনার তো বড় একটা ব্যারাম ট্যারাম হয় না? ব্যারাম না, ফেলুদা হেসে বলল, একটা তদন্তের ব্যাপারে আপনাকে একটা প্রশ্ন করতে এসেছি। কি প্রশ্ন? আপনি কি সেন্ট জোভিয়ার্সের ছাত্র ছিলেন? হ্যাঁ, তা ছিলাম। আমার আসল প্রশ্নটা হলো, এই দুটি ছেলেকে কি চিনতে পারছেন? ফেলুদা পকেট থেকে সেলোফেনে মোড়া ছবিটা বার করে ডাক্তার বসাকের হাতে দিল। একদিনের মধ্যেই ছবিটার কপি করিয়ে নিয়ে আসল ছবিটা ফেলুদা রঞ্জনবাবুকে ফেরত দিয়ে এসেছে। ডাক্তার ভুরু কুঁচকে ছবিটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন, এদের মধ্যে একজন তো মনে হয় আমাদের সঙ্গে পড়তো, রঞ্জন। হ্যাঁ, রঞ্জনই তো নাম। আমি বিশেষ করে অন্যজনের সম্বন্ধে জানতে চাইছি। ডাক্তার ছবিটা ফেরত দিয়ে মাথা নেড়ে বললেন, অন্যটিকে কোশ্চিনকালেও দেখিনি আমি। আপনাদের সঙ্গে সেন্ট জোভিয়ার্সে পড়তো না? ডেফিনেটলি না। ফেলুদা ছবিটা আবার সেলোফেনে মুড়ে পকেটে রেখে দিল। আপনি তাহলে বলছেন আপনার ক্লাসের অন্য ছেলেদের জিজ্ঞেস করেও খুব একটা লাভ নেই? আমার তো মনে হয় বৃথা সময় নষ্ট। তাও আপনি একটা কাজ করে দিলে আমি খুব উপকৃত হব। কি? ফেলুদা পকেট থেকে সেন্ট জোভিয়ার্সের ছাত্রদের তালিকাটা বার করে ডাক্তার বসাককে দেখালো। এর মধ্যে কারোর বর্তমান খবর জানেন? আমি বুঝলাম ফেলুদা সহজে ছাড়ছে না। ডাক্তার তালিকাটার ওপর চোখ বুলিয়ে বললেন, একজনের খবর জানি, জ্যোতির্ময় সেন। ইনিও ডাক্তার, তবে অ্যালোপ্যাথ। কোথায় থাকেন বলতে পারেন? হেস্টিংস। ঠিকানাটাও আপনি টেলিফোনের বইতেই পেয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার। গাড়িতে উঠে লালমোহনবাবু বললেন, স্কুল কলেজের বাইরেও তো বন্ধু হয় মশাই। অ্যাট প্রেজেন্ট আমার যে কয়জন বন্ধু আছে তাদের কেউই আমার সহপাঠী ছিল না। এটা ঠিকই বলেছেন, বলল ফেলুদা। আমার মনে হয় শেষ পর্যন্ত খবরের কাগজের ছবি দিয়ে এনকোয়ারি করতে হবে। তবে আগে এই হেস্টিংস ডাক্তারকে একটু বাজিয়ে দেখা যাক। জ্যোতির্ময় সেন আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন 3 দিন পরে, সকাল 9:30টায়। ফেলুদার নাম শুনেছেন, যথেষ্ট সম্ভ্রমের সঙ্গে কথা বললেন আর বললেন উনি 10টায় চেম্বারে যান, তার আগে আমাদের সঙ্গে কাজটা সেরে নিতে চান। ফেলুদা বলল, আর এটাও জানিয়ে রাখি যে এর সঙ্গে ব্যারামের কোনো সম্পর্ক নেই। ব্যাপারটা আমার একটা তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট। লালমোহনবাবুও অ্যাপয়েন্টমেন্টের কথা জেনে নিয়েছিলেন। তার গাড়িতেই আমরা শুক্রবার সকালে ঠিক 9:30টায় হেস্টিংসে জ্যোতির্ময় সেনের বাড়ি পৌঁছে গেলাম। এর পসার যে ভালো সেটা বাড়ি দেখেই বোঝা যায়। বিয়ারা এসে সেলাম ঠুকে আমাদের বসবার ঘরে নিয়ে গিয়ে বসিয়ে বলল, ডাক্তারবাবু 5 মিনিটের মধ্যেই আসবেন। লালমোহনবাবু গলা নামিয়ে ফেলুদাকে প্রশ্ন করলেন, আপনি কার বিষয় জানতে চাইবেন? রঞ্জন মজুমদার না ছবির অন্য ছেলেটি? ফেলুদা বলল, রঞ্জন মজুমদার ছেলেটাকে একটু ভালো করে জানা দরকার। এখন পর্যন্ত খুবই সামান্য জানি। তার বন্ধুর বিষয়ে এই ডাক্তার কিছুই বলতে পারবেন বলে মনে হয় না। ফেলুদার কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই জ্যোতির্ময়বাবু এসে গেলেন। আপনি তো প্রদোষ মিত্র, বললেন ভদ্রলোক সোফায় বসে। অবশ্যই ফেলুদা নামেই বেশি প্রসিদ্ধ।
এনে তো তোপসে, বুঝতেই পারছি। আর উনি নিশ্চয়ই জটায়ু। আপনার তদন্তের সব কাহিনী আমার বাড়ির ছেলে বুড়ো সবাই পড়ে, তাই আপনাকে একরকম আত্মীয় বলেই মনে হয়। বলুন, কি প্রয়োজন আপনার? এই ছবির দুজনের একজনকেও কি আপনি চেনেন? এ তো দেখছি রঞ্জন মজুমদার। পরিষ্কার মনে পড়ছে এই চেহারা। এই দ্বিতীয় ছেলেটাকে তো চিনলাম না। কলেজে আপনাদের ক্লাসে ছিল না? হুম, তাহলে তো মনে থাকতো। তাহলে এই রঞ্জন মজুমদার সম্বন্ধে দু একটা প্রশ্ন করব। কলেজে রঞ্জন আমার ইন্টিমেট বন্ধু ছিল। আমরা দুজনে এক বেঞ্চে বসতাম, একসঙ্গে সিনেমা দেখতাম। ও আমার হয়ে প্রক্সি দিত, আমি ওর হয়ে দিতাম। অবশ্যই এখন আর কোনো যোগাযোগ নেই। কীরকম ছেলে ছিলেন তিনি, অর্থাৎ মানুষ হিসেবে কীরকম? জ্যোতির্ময় সেন ভুরু কুচকে একটু ভাবলেন, তারপর বললেন, একটু খ্যাপাটে গোছের। অবশ্যই সেটা আমি মাইন্ড করতাম না। খ্যাপাটে কেন বলছেন? কারণ ওই বয়সে অত স্ট্রং ন্যাশনালিস্ট ফিলিং আমি কারোর মধ্যে দেখিনি। এটা মনে হয় ও ঠাকুরদাদার কাছ থেকে পাওয়া। রঘুনাথ মজুমদার ইয়াং বয়সে টেররিস্ট দলে ছিলেন, বোমা টোমাও তৈরি করতেন। রঞ্জনের বাবার মধ্যেও বোধহয় এই জিনিসটা ছিল। বিলেতে ডাক্তারি করতেন, কোনো এক সাহেবের সঙ্গে বলেনি বলে আবার দেশে ফিরে আসেন। বিলেতে থাকার সময় রঞ্জনবাবু তো ওখানকার স্কুলে পড়তেন। তা পড়তো হয়তো, কিন্তু সেই সম্বন্ধে ও নিজে কিছুই বলেনি। ওর তো ওখানে একটা বিশ্রী অ্যাক্সিডেন্ট হয়, সে বিষয়ে জানেন বোধহয়। হ্যাঁ, উনি নিজেই বলেছিলেন। তার ফলে ও 5-7 বছরের ঘটনা একদম ভুলে যায়, অর্থাৎ বিলেতের সব ঘটনাই ওর মন থেকে লোপ পেয়ে যায়। তাহলে ওখানে কার সঙ্গে পরিচয় হয়েছিল না হয়েছিল সেটাও জানবার কোনো উপায় নেই? না, যদি না ঘটনাচক্রের স্মৃতি আবার ফিরে আসে। তবে এটা বলে রাখি, রঞ্জন খুব সাধারণ ছেলে ছিল না। অসুখে ওর কি ক্ষতি করেছিল জানি না, বা ইংল্যান্ডে ছাত্র অবস্থায় ওর কীরকম কেটেছে জানি না, কিন্তু ওর মধ্যে একটা ব্যক্তিত্ব ছিল যেটা ওই বয়সেও বোঝা যেত। পরদিন সকালে টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করে আমি আর ফেলুদা রঞ্জন মজুমদারের বাড়ি গেলাম। কদ্দূর এগোলেন? ভদ্রলোক জিজ্ঞেস করলেন। এই ছেলেটি যে কলকাতায় আপনার সহপাঠী ছিল না সেটা জানতে পেরেছি। এবার একটা স্টেপ নেব ভাবছি, যেটা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই এবং আপনার অনুমতি চাই। কি স্টেপ? এই ছবিটা থেকে অচেনা ছেলের ছবিটা খবরের কাগজে ছাপাতে চাই, একটা বিজ্ঞাপনে। কলকাতা আর দিল্লির কাগজে দিলেই হবে। ভদ্রলোক একটু ভেবে বললেন, আমার নামের কোনো উল্লেখ থাকবে না তো? মোটেই না, বলল ফেলুদা। আমি শুধু জানতে চাই এই ছেলের পরিচয় কেউ জানে কি না। যদি জানে তাহলে আমার সঙ্গে যেন যোগাযোগ করে, আমার নাম ঠিকানা থাকবে। ঠিক আছে, আপনার ইনভেস্টিগেশনের জন্য যা যা দরকার সে তো আপনাকে করতেই হবে, আমার কোনো আপত্তি নেই। 5 দিন পরে রবিবারে কলকাতা আর দিল্লির স্টেটম্যানে বিজ্ঞাপনটা বেরোলো। প্রথম দিন কোনো ফলাফল নেই, কেউ যোগাযোগ করলো না। বোঝাই যাচ্ছে কলকাতার কেউ নয়। তাহলে এর মধ্যে টেলিফোনে এসে যেত, বলল ফেলুদা। বুধবার সকালে ফেলুদার একটা ফোন এলো গ্র্যান্ড হোটেল থেকে। জন ডেক্সটর বলে এক ট্যুরিস্ট ফোন করেছেন। তিনি একটা অস্ট্রেলিয়ান দলের সঙ্গে ভারতবর্ষ ভ্রমণে বেরিয়েছেন। দিল্লিতে এসে আচমকা কাগজের ছবিটা দেখেই স্থির করেছিলেন কলকাতায় এসে ফেলুদার সঙ্গে যোগাযোগ করবেন। বললেন আজই বিকালে কাঠমান্ডু চলে যাচ্ছেন, দুপুর 1টা নাগাদ আমাদের বাড়িতে আসতে পারেন। ফেলুদা অবশ্যই হ্যাঁ বলল। সে বেশ উত্তেজিত। বিজ্ঞাপনে যে কোনো ফল বের হবে সেটাও সে আশা করেনি। 1টার কাছাকাছি একটা ট্যাক্সি এসে আমাদের বাড়ির সামনে দাঁড়ালো। ফেলুদা দরজা খুলল। ট্যাক্সি থেকে নেমে 1 বছর 50-এর সাহেব ফেলুদার দিকে এগিয়ে এলো। মিস্টার মিটার? ইয়েস, প্লিজ কাম ইন। ভদ্রলোক ভেতরে এসে ঢুকলেন। গায়ের চামড়া রোদে পুড়ে একটা বাদামি রঙে এসে দাঁড়িয়েছে। বোঝাই যায় ভদ্রলোক বেশ কিছুদিন হলো ভারত দর্শন করে বেড়াচ্ছেন। ভদ্রলোক বসার পরে ফেলুদা জিজ্ঞেস করল, আপনি কাগজের ছবিটা দেখেছেন? সেটা দেখেছি বলেই তো আসছি। 1 দিন পরে আমার খুড়তুতো ভাই পিটার ডেক্সটরের ছবি কাগজের বিজ্ঞাপনে দেখে অবাক লাগলো। এ বিষয়ে আপনি নিশ্চিত যে এটা আপনার খুড়তুতো ভাইয়ের ছবি?
হ্যাঁ, তাতে কোনো সন্দেহ নেই। তবে আমি খুব অল্প বয়সে অস্ট্রেলিয়া চলে যাই, তারপরে আর পিটারের খবর রাখিনি। ইনফ্যাক্ট আমার ফ্যামিলির সঙ্গেও আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাই ওরা এখন কে কী অবস্থায় আছে তা বলতে পারবো না। এইটুকু মনে আছে যে পিটারের বাবা আমার কাকা মাইকেল ডেক্সটার ইন্ডিয়ান আর্মিতে ছিলেন। আমার মনে হয় ইন্ডিপেন্ডেন্সের পরে উনি আবার দেশে ফিরে যান। পিটারই কি ওর একমাত্র ছেলে ছিল? ও নো, সবশুদ্ধ 7 জন সন্তান ছিল মাইকেল ডেক্সটারের। পিটার ছিল ষষ্ঠ। বড় ছেলে জর্জও ইন্ডিয়ান আর্মিতে ছিল। মাইকেল ডেক্সটার বিলেতে কোথায় থাকতেন? কাউন্টিটা মনে আছে, নরফোক। শহরের নাম মনে নেই। এতেও অনেক কাজ হলো। জন ডেক্সটার উঠে পড়লেন। তাকে হোটেলে গিয়ে লাঞ্চ খেতে হবে। তার দলের লোক সব অপেক্ষা করছে। ফেলুদা ভদ্রলোককে আবার ধন্যবাদ জানিয়ে ট্যাক্সিতে তুলে দিলেন। পরদিন আবার অ্যাপয়েন্টমেন্ট করে আমরা রঞ্জন মজুমদারের বাড়ি গিয়ে হাজির হলাম। বিজ্ঞাপনের কোনো ফল পেলেন? ভদ্রলোক জিজ্ঞেস করলেন। সেইটা জানাতেই আপনার কাছে আসা, বলল ফেলুদা। ছেলেটি ব্রিটিশ, নাম পিটার ডেক্সটার। কী করে জানলেন? ফেলুদা জন ডেক্সটারের ঘটনাটা বলল। রঞ্জনবাবু কেমন যেন অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর বিড়বিড় করে দুবার বললেন, পিটার ডেক্সটার, পিটার ডেক্সটার। কিছু মনে পড়ছে কি? ফেলুদা জিজ্ঞেস করলো। আচ্ছা আচ্ছা, একটা দুর্ঘটনা। না না না, এই স্মৃতির ওপর নির্ভর করা চলে না। আপনি যে সময়ের কথা ভুলে গেছেন সেই সময়ের ঘটনা কি মাঝে মাঝে মনে পড়ে যায়? যা মনে পড়ে সেটা সত্যি কিনা কি করে বিচার করব? এমন তো কেউ নেই যাকে জিজ্ঞেস করে যাচাই করতে পারি। বাবা মা দুজনেই মারা গেছেন। আমার বিলেতের ঘটনা ওরাই জানতেন। একটা জিনিস বোধহয় বুঝতে পারছেন, যে কলকাতায় বসে এই পিটার ডেক্সটার সম্বন্ধে আর কিছুই জানা যাবে না। হ্যাঁ হ্যাঁ, তা তো বুঝতেই পারছি। ভদ্রলোক আবার অন্যমনস্ক। নাকি ব্যাপারটা এখানেই ইতি দেবেন? ফেলুদা জিজ্ঞেস করল। ভদ্রলোক হঠাৎ যেন সজাগ হয়ে উঠলেন। মোটেই না, মোটেই না, হাঁটুতে চাপড় মেরে বললেন রঞ্জন মজুমদার। সে কোথায় আছে, কি করছে, আমাকে মনে আছে কিনা সব আমি জানতে চাই। আপনি কবে যেতে পারবেন? হঠাৎ এই প্রশ্নে যেন ফেলুদা একটু হকচকিয়ে গেল। বলল, কোথায়? লন্ডন? আবার কোথায়? লন্ডন তো আপনাকে যেতেই হবে। হ্যাঁ, সেটা বুঝতে পারছি। কবে যাবেন? আমার তো অন্য কোনো কাজ নেই, এটাই একমাত্র কেস। আপনাদের পাসপোর্ট টাসপোর্ট হয়ে গেছে? হ্যাঁ, আমরা কয়েক বছর আগে হংকং যাই, তখনই করিয়ে নিয়েছিলাম। তাহলে আর কি, বেরিয়ে পড়ুন, আমি টিকিটের ব্যবস্থা করছি। আমাদের সঙ্গে এক বন্ধু যাবেন, নিজের খরচে অবশ্য। ঠিক আছে, তার নাম আমার সেক্রেটারি পশুপতিকে দিয়ে দেবেন। পশুপতি আমার ট্রাভেল এজেন্টের থ্রু দিয়ে আপনাদের যাবার এবং ওখানে থাকবার সব ব্যবস্থা করে দেবে। তাছাড়া ফরেন এক্সচেঞ্জের ব্যাপার তো আছে, সেটাও ও করে দেবে। ওখানে কতদিন থাকা? রঞ্জনবাবু একটু ভেবে বললেন, 7 দিনে যদি হলো তো হলো, না হলে চলে আসবেন। আমি রিটার্ন বুকিংটাও সেইভাবে করব। আমি যদি সাকসেসফুল না হই তাহলে কিন্তু আপনার কাছ থেকে টাকা নিতে প্রস্তুত নই। আপনি কোনো কেসে কি বিফল হয়েছেন? তা হয়নি। তাহলে এটাতেও হবেন না। ইউকে? লালমোহনবাবুর চোখ ছানা বড়া হয়ে গেল। ফেলুদা ভদ্রলোককে কলকাতার ঘটনার সব বলে দিয়ে তারপর লন্ডনের ব্যাপারটা বলল। ভদ্রলোক এটার জন্য একেবারেই তৈরি ছিলেন না। আপনি গেলে কিন্তু আপনার নিজের খরচে যেতে হবে। আমাদের খরচ মিস্টার মজুমদার দিচ্ছেন। কুছ পরোয়া নেহি। খরচের ভয় আমাকে দেখাবেন না মিস্টার হোমস। আপনার পয়সা বেড়েছে ঠিকই, কিন্তু এখনও আমার রোজগার আপনার চেয়ে ঢের বেশি। শুধু বলে দিন কি করতে হবে। দিন 7 মতো গরম কাপড় নেবেন। পাসপোর্টটা হারাননি তো? নো স্যার, কেয়ারফুলি কেপ্ট ইন মাই আলমিরা। তাহলে আর আপনার করণীয় কিছু নেই। যাবার তারিখটা যথাসময়ে জানতে পারবেন। যতদূর মনে হয় এখান থেকে বম্বে, বম্বে থেকে লন্ডন। ওখানে থাকছি কোথায়? সেটা রঞ্জনবাবুর ট্রাভেল এজেন্ট ব্যবস্থা করবেন। একটা 3 স্টার হোটেল হবে আর কি। ওয়াই অনলি 3 স্টার্স? তার চেয়ে বেশি চড়তে গেলে মজুমদার মশাইয়ের পকেট ফাঁকা হয়ে যাবে। লন্ডনের খরচ সম্বন্ধে কোনো ধারণা আছে আপনার? তা অবশ্যই নেই, তবে একটা কথা বলে রাখি,
গড়পাড়ে এক ভদ্রলোক থাকেন আমার খুব চেনা, চন্দ্রশেখর বোস, ব্যবসাদার, বছরে 2বার করে বিলে যান। তার কাছ থেকে কিছু ডলার ম্যানেজ করব, কি বলেন? ব্যাপারটা কিন্তু বেআইনি, অতএব নীতিবিরুদ্ধ। আরে মশাই, আপনি অত সাধুগিরি করবেন না তো। আজকাল নীতির ডেফিনেশন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, অনিচ্ছা সত্ত্বেও আপনার কারচুপিতে সায় দিচ্ছি। আমাদের মঙ্গলবার এয়ার ইন্ডিয়াতে যাওয়া ঠিক হলো। প্লেন ছাড়বে রাত 3টেই। তারপর বম্বে হয়ে লন্ডন পৌঁছাবে মঙ্গলবার সকাল 11:30টায়। হোটেলের বুকিংও হয়ে গেছে, পিকাডিলি সার্কাসের রিজেন্ট প্যালেস। ফেলুদা বলল, খুব ভালো লোকেশন, একেবারে শহরের মাঝখানে। ফেলুদা কদিন থেকে লন্ডন সংক্রান্ত গাইড বুকে ডুবে আছে, খুঁটিয়ে খুঁটিয়ে শহরের ম্যাপ দেখছে। যাবার আগের দিন মিস্টার মজুমদারকে ফোন করা হলো। মিনিট 2 কথা বলে ফোন নামিয়ে রেখে ফেলুদা বলল, জানতে চেয়েছিলাম ওর বাবা কোনো হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন কিনা। বললেন ওর মনে নেই। ওরা কোথায় থাকতেন জিজ্ঞেস করাতেও একই উত্তর পেলাম। বললেন ওর বাবা ওকে বলেছিলেন, কিন্তু এখন আর মনে নেই। আমার মনে হয় অ্যাক্সিডেন্টটা ওর স্মৃতিশক্তিকে দুর্বল করে দিয়েছে। লন্ডনে আমার কলেজের এক সহপাঠী আছে, সেও ডাক্তার। দেখব ওর কাছ থেকে কোনো খবর পাওয়া যায় কিনা। দেখতে দেখতে যাবার দিন চলে এলো। ফেলুদার দৌলতে কত জায়গায় না দেখলাম, কিন্তু লন্ডন যাওয়া হবে এটা কোনো দিনও স্বপ্নে ভাবিনি। লালমোহনবাবু বললেন, বিলেত আজকাল রাম, শ্যাম, যদু, মধু সকলেই যাচ্ছে। সেই ভেবে মনটাকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করেছিলাম। ও মা, কাল রাত্রিরে দেখি পালস রেট বেড়ে 110-এ উঠেছে। এমনিতে 80-র বেশি কদাচিৎ ওঠে না। এখানে বলে রাখি, লালমোহনবাবু তার গড়পাড়ের বন্ধুর কাছ থেকে বেশ কিছু ডলার ম্যানেজ করেছেন। ফেলুদাকে কদিন থেকে একটু চুপচাপ দেখছি, যদিও কাজ যা করার সবই করছে। কেসটা যে সহজ নয় সেটাই বোধহয় মাথার মধ্যে ঘুরছে। আমি তো কল্পনাই করতে পারছি না ও কিভাবে এগোবে, তথ্য এত কম। তার উপরে রঞ্জনবাবুর স্মৃতিলোপ। যে কটা বছর ওই ছেলেটির সঙ্গে তার বন্ধুত্ব ছিল, সে কটা বছরের কথাই উনি ভুলে বসে আছেন। লালমোহনবাবু সোজাসুজি বললেন, আপনি অনেক রহস্যের সমাধান করেছেন, কিন্তু এটার মতো কঠিন কেস আর কখনো আপনার হাতে এসেছে বলে তো মনে হয় না। আপনি যে কেসটা কেন নিলেন তা বুঝতে পারছি না। এটা নিলাম বলেই কিন্তু আপনার বিলে যাওয়া হচ্ছে। তা বটে, তা বটে। যাবার দিন এবং তারপর যাবার সময়ও এসে পড়ল। লালমোহনবাবুর গাড়িতেই এয়ারপোর্ট গেলাম। ভদ্রলোক পুরো দস্তুর সাহেব সেজেছেন। এটা আগে দেখিনি, বুঝলাম নতুন কিনেছেন। কাস্টমসের ঝামেলা এখানে চুকিয়ে দিয়ে বম্বে পৌঁছে লাগেজ জমা দিয়ে লাউঞ্জে কিছুটা সময় অপেক্ষা করে লাউড স্পিকারের ঘোষণা শুনে আমরা প্লেনে গিয়ে উঠলাম। আশ্চর্য, এখন বিছানায় শুয়ে ঘুমানোর কথা, কিন্তু যাবার উত্তেজনায় একটুও ঘুম পাচ্ছে না। লালমোহনবাবু নাকি দুপুরে 1 দফা ঘুমিয়ে নিয়েছেন, তাই বললেন প্লেনে আর ঘুমানোর দরকার হবে না। ভদ্রলোক নিজের জায়গাটায় বসে বেল্ট বেঁধে বললেন, সেই পঞ্চুলালের গল্পে পড়েছিলাম না, তিমি মাছের পেটে ঢুকেছিল পঞ্চু। এও যেন সেই তিমি মাছের পেট। এত লোক সমেত প্লেনটা মাটি থেকে ওঠে কি করে, সেটাই আশ্চর্য। সেই আশ্চর্য ঘটনাটাও ঘটে গেল। রানওয়ে দিয়ে যখন প্লেন কান ফাটানোর শব্দ করে ছুটে চলেছে, লালমোহনবাবুর চোখ তখন বন্ধ। ঠোঁটটা একবার নড়ে উঠল, আর বুঝলাম যে উনি বললেন দুগ্গা দুগ্গা। আর সেই মুহূর্তে প্লেনটা জমি ছেড়ে আকাশে উঠে পড়ল। জানালা দিয়ে দেখলাম বম্বের আলো দ্রুত সরে সরে যাচ্ছে। তারপর প্লেনটা ক্রমে নাকুচো অবস্থা থেকে সোজা হলো। শব্দ কমে গেল, আর লাউড স্পিকারে এয়ার হোস্টেসকে বলতে শোনা গেল, আমরা এখন বেল্ট খুলতে পারি, তবে আলগা করে পরে থাকাই ভালো। তারপর একদিকে একজন ছেলে আর অন্যদিকে একজন মেয়ে দাঁড়িয়ে লাইফ জ্যাকেট আর অক্সিজেনের ব্যাপারটা বুঝিয়ে দিল। আমরা নন স্মোকিং এরিয়াতে বসেছি। ফেলুদা সিগারেট খায় বটে, কিন্তু দরকার পড়লে অনায়াসে 10-12 ঘন্টা না খেয়ে থাকতে পারে। সিনেমা দেখাবে না? লালমোহনবাবু জিজ্ঞেস করলেন। আমি বললাম, সচরাচর তো দেখাই বলেই শুনেছি। সিনেমা দেখালো ঠিকই, সেই সঙ্গে কথা শোনার জন্য একটা করে হেডফোন দিল।
কিন্তু এত বাজে ছবি যে আমি 10 মিনিট দেখে হেডফোন খুলে রেখে ঘুম দিলাম। ঘুমটা যখন ভাঙলো তখন জানালা দিয়ে রোদ আসছে। ফেলুদাও বলল ও ঘন্টা দুয়েক ঘুমিয়ে নিয়েছে। কেবল লালমোহনবাবুই নাকি একটানা জেগে আছেন। বললেন, হোটেলে ঘুমিয়ে পুষিয়ে নেব। বরফে ঢাকা আল্পসের ওপর দিয়ে প্লেনটা না উড়ে গেলে প্রায় কিছুই দেখার থাকতো না। পাহাড়টার নাম জেনে লালমোহনবাবু জিজ্ঞেস করলেন, আমরা কি মন্ট ব্ল্যাক দেখতে পাবো? ফেলুদা বলল, তা পাবো, তবে মন্ট ব্ল্যাক নয় লালমোহনবাবু, এখন ইউরোপে এসেছেন। এখানকার দ্রষ্টব্যগুলোর নামের উচ্চারণ ঠিক করে বলতে শিখুন। ওটা হলো মবলা। তার মানে অনেকগুলো অক্ষরের কোনো উচ্চারণ নেই? ফরাসিতে সেটা খুব স্বাভাবিক। লালমোহনবাবু বেশ কয়েকবার মবলা মবলা বলে নিলেন। আর আমাদের হোটেল যেখানে, বলল ফেলুদা, সেটার বানান দেখে পিগাডিলি বলতে ইচ্ছে করলেও আপনি যদি পিকলি বলেন তাহলে ওখানকার সাধারণ লোকে বুঝবে আরও সহজে। পিকলি সার্কাস। ও, পিকলি সার্কাস, থ্যাংক ইউ। 8 ঘন্টা লেটে আমাদের প্লেন লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে পৌঁছে গেল। ফেলুদা বলল, এখান থেকে সেন্ট্রাল লন্ডন 3 রকমে যাওয়া যায়। 1 হলো বাস, 2 হলো ট্যাক্সি, আর 3 হলো টিউব। ট্যাক্সিতে দেদার খরচা, আর বাসের চেয়ে টিউবে কম সময় লাগে। আমার ম্যাপে বলছে একেবারে পিগাডিলি সার্কাস পর্যন্ত টিউব যায়, কাজেই তাতেই যাওয়া ভালো। টিউবটা কি ব্যাপার মশাই? লালমোহনবাবু জিজ্ঞেস করলেন। টিউব হলো কলকাতায় আমরা যাকে মেট্রো বলি সেই, অর্থাৎ পাতাল রেল। লন্ডনের নিচ দিয়ে কিলবিল করে ছড়ানো আছে এই টিউবের লাইন। একবার বুঝে নিলে টিউবে যাতায়াতের মতো সহজ জিনিস আর নেই। ম্যাপ পাওয়া যায়, একটা আপনাকে এনে দেব। আমাদের হোটেলটা বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন, অথচ ভাড়া খুব বেশি নয়। ট্রাভেল এজেন্ট ভালোই চয়েস করেছিল মশাই, বললেন লালমোহনবাবু। টিউব থেকে বেরিয়ে শহরের চেহারা দেখে প্রথমে ভদ্রলোকের মুখ দিয়ে কথাই বেরোচ্ছিল না। শেষে বললেন, আচ্ছা মশাই, আমাদেরও লাল ডবল ডেকার, আর এখানেও দেখছি লাল ডবল ডেকার, এগুলো কেমন ছিমছাম আর আমাদেরগুলো এমন ছিবড়ে চেহারা কেন বলুন তো? লাঞ্চ হোটেলে সেরে ফেলুদা বলল, তোরা যদি খুব টায়ার্ড না বোধ করিস তাহলে একবার অক্সফোর্ড স্ট্রিটটা ঘুরে দেখে আয়। ব্যস্ত লন্ডনের এমন চেহারা আর কোথাও পাবি না। আর তুমি কি করবে? বলছিলাম না, আমার এক কলেজের বন্ধু বিকাশ দত্ত এখানে ডাক্তার, তাকে একবার ফোন করে জানিয়ে দিই যে আমি এসেছি, আর দেখি যদি ও কোনো ইনফরমেশন দিতে পারে তো। আমরা অবশ্যই তেমন কোনো ক্লান্ত হইনি, তাই বেরোনোই স্থির করলাম। ফোন করে তার বন্ধুকে পেয়ে গেল ফেলুদা। মিনিট খানেক কথা বলে ফোন রেখে দিয়ে বলল, বিকাশ তো আমার গলা শুনে একেবারে থ। একটা মামলা যে কোনোদিনও আমাকে লন্ডনে এনে ফেলবে সেটাও ভাবতেই পারেনি। তাছাড়া ওর কাছ থেকে একটা খবরও পাওয়া গেল। কি খবর? লন্ডনে এক বৃদ্ধ বাঙালি ডাক্তার আছেন, তিনি নাকি দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হবার কিছু পরেই এখানে আসেন ডাক্তারের ছাত্র হয়ে। তারপর লন্ডনে প্র্যাকটিস করেন। নাম নিশানাথ সেন, খুব মিশুকে লোক। বিকাশের ধারণা উনি হয়তো রঞ্জনবাবুর বাবাকে চিনতেন। ওর চেম্বারের ঠিকানাটা দিয়ে দিল। আমি একবার ভদ্রলোকের সঙ্গে দেখা করে আসি, বুঝলি? ফেলুদা উঠে পড়ল। অন্ধকারে ঢিল যদি ছুটতেই হয় তাহলে সেটা এখনই আরম্ভ করে দেওয়া ভালো। আমরা একসঙ্গে বেরোলাম। ফেলুদা টিউব স্টেশনের দিকে গেল, আমরা ওর কাছ থেকে ডিরেকশন নিয়ে অক্সফোর্ড স্ট্রিটের দিকে হাঁটা দিলাম। অক্টোবর মাস, তাই বেশ ঠান্ডা। আমরা দুজনেই গলায় মাপলা জড়িয়ে নিয়েছি। পথে অনবরত ভারতীয় চোখে পড়ছে, তাই বোধহয় জটায়ু বললেন, বেশ অ্যাট হোম ফিল করছি ভাই তপেশ। অবশ্যই রাস্তার মসৃণ চেহারা মোটেই হোমের কথা মনে পড়ায় না। অক্সফোর্ড স্ট্রিটে পৌঁছে চোখ টেরিয়ে গেল। শুধু যে দোকানের বাহার তা নয়, এরকম ভিড় আর কোনো রাস্তায় কখনো দেখেছি বলে তো মনে পড়ে না। জনসমুদ্র, ওশান অফ হিউম্যানিটি তপেশ। এই জনসমুদ্রের সঙ্গে তাল রেখে চলতে হচ্ছে, তাই আস্তে হাঁটার উপায় নেই। সমস্ত রাস্তাটাই যেন একটা অবিরাম ব্যস্ততার ছবি। আর দোকানের কথা কি আর বলবো,
ঝলমলে লোভ লাগানো চেহারা নিয়ে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে বিশাল বিশাল ডিপার্টমেন্টাল স্টোর। নামগুলো পড়ছি: ডোবনহ্যাম, মার্কস অ্যান্ড স্পেন্সর্স, বুটস, ডিএস অ্যাভান্স। একটা বড় দোকানের কথা আমি আগেই জানতাম, সেলফ্রিজেস। আর এটাও জানতাম যে সেটা অক্সফোর্ড স্ট্রিটের একেবারে শেষ প্রান্তে। দোকানটা যে এত বড় সেটা আমি ভাবতেই পারিনি। চলুন একটা জিনিস দেখাই বলে লালমোহন বাবুকে হাত ধরে রাস্তা পার করে সেলফ্রিজেসের সামনে এসে দাঁড়ালাম। তারপর ঘুরপাক খাওয়া দরজা দিয়ে দুজনে দোকানের ভেতর ঢুকলাম। আমাদের মুখ হা হয়ে গেল। রাজ্যের সব রকম জিনিস এই এক দোকানে পাওয়া যায়, তাই ক্রেতাদের ভিড়ও দেখবার মতো। সেই ভিড়ের চাপে এদিকে ওদিকে চলছি, এক পা এগোচ্ছি তো দু পা পেছাচ্ছি। জটায়ু যাতে হারিয়ে না যান তাই তার হাতটা চেপে ধরে আছি। মানুষেরও যে ট্রাফিক জ্যাম হয় তাই এই প্রথম দেখলাম, বললেন ভদ্রলোক। খানিক দূর এগিয়ে একটা মোটামুটি কম ভিড়ের জায়গায় পৌঁছালাম। এমন জায়গায় এসে কিছু না কিনে ফিরে যাব, বললেন লালমোহনবাবু। কি কিনতে চাইছেন আপনি? চারিদিকে তো দেখছি কলম, পেন্সিল, নোটবুকের সম্ভার। একটা মাঝারি দামের ফাউন্টেন পেনও যদি কিনতে পারতাম। সামনের উপন্যাসটা লন্ডনে কেনা কলমে লিখতে পারলে বেশ তো, আপনি দেখে বেছে নিন। মিনিট পাঁচেক দেখার পর ভদ্রলোক একটা মনের মতো কলম খুঁজে পেলেন। 3 পাউন্ডস 30 পেন্স। তার মানে আমাদের দেশের হিসেবে কত হলো? তা প্রায় 75 টাকা। গুড। এই জিনিসের কলকাতায় হলে দাম হতো প্রায় 200। আর কি, পেমেন্ট করে দিন। কি বলবো বলো তো, মানে প্রথম দিন তো একটু গাইডেন্স না পেলে। আপনাকে কিছুই বলতে হবে না, কলমটা নিয়ে ক্যাশ কাউন্টারে দিন আর একটা 5 পাউন্ডের নোট দিন, ওরা চেঞ্জ ফেরত দেবে। আর কলমটা ওদের একটা খামে পুরে দেবে, ব্যাস খতম। তুমি প্রথম দিন এত কি করে জানলে বলো তো? আমি তো এসে অবধি চতুর্দিকে দেখছি, আপনিও দেখছেন, কিন্তু আপনি অবজার্ভ করছেন না। 2 মিনিটের মধ্যে ভদ্রলোক তার নতুন কেনা কলম নিয়ে হাসতে হাসতে ফিরে এলেন। আমি বললাম, চা খাবেন? কোথায়? আমি যতদূর জানি ওপারে একটা রেস্টুরেন্ট আছে। বেশ তো, চলো যাওয়া যাক। চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে 4 তলায় খাবার জায়গাটা আবিষ্কার করলাম। আর সেই সঙ্গে ভাগ্যক্রমে একটা খালি টেবিলও পেয়ে গেলাম। চা খাওয়া শেষ করে আবার অক্সফোর্ড স্ট্রিটে জনসমুদ্র পেরিয়ে যখন হোটেলে ফিরলাম তখন 4:30 বেজে গেছে। ঘরে গিয়ে দেখি ফেলুদা হাজির। বিলেত ব্যাপারটা কি, তা কিছু আন্দাজ পেলেন? লালমোহনবাবুকে জিজ্ঞেস করলো ফেলুদা। কেমন যে লাগলো তা বলার ভাষা খুঁজে পাচ্ছি না। কেন? আপনার বই পড়ে তো মনে হয় আপনার বিশেষণের স্টক অফুরন্ত। বাংলায় বোঝাতে পারবো না মশাই, বলতে যদি হয় সুপার সেন্সেশনাল। এখনও মাথা ভো ভো করছে, বিশ্রী দোটানার মধ্যে পড়ে গেছি। কেন? লন্ডন দেখব না আপনার তদন্তের প্রোগ্রেস দেখব? তদন্ত তো সবে শুরু, তেমন জমে উঠলে আমি নিজে থেকেই বলবো। আপাতত লন্ডন দেখেই নিন। সে ডাক্তারের সঙ্গে দেখা হলো? আমি জিজ্ঞেস করলাম। হলো, তবে কথা প্রায় কিছুই হলো না। ভদ্রলোক রুগী নিয়ে ব্যস্ত ছিলেন। কাল সকালে ওর বাড়ি যেতে বলেছেন। রিসমন্ডে থাকেন। সেটা কোথায়? পিকাডিলি আন্ডারগ্রাউন্ড থেকে রওনা হয়ে সাউথ কেনসিংটনে চেঞ্জ করে গ্রিন লাইন ধরে সোজা রিচমন্ড। এ ধরনের জায়গাও তো দেখা করা দরকার। ভদ্রলোক স্টেশনের বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করবেন আমার জন্য। বেশ অমায়িক লোক। রঞ্জনবাবুর বাবাকে চিনতেন এটুকু জেনেছি। হোটেলের ঘরে ঘরে টেলিভিশন, তাই দেখে সন্ধেটা দিব্যি কেটে গেল। তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়লাম, আর বালিশে মাথা রাখতেই চোখে ঘুম ঢুলে এলো। পরদিন সকালে উঠে দেখি আকাশ মেঘলা, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আমার একটা ওয়াটারপ্রুফ জ্যাকেট ছিল, সেটা গায়ে চাপিয়ে নিলাম। ফেলুদা আর লালমোহনবাবু দুজনেই ম্যাকিনটশ চাপিয়েছে। ব্রেকফাস্ট সেরে হোটেলের বাইরে বেরিয়ে ফেলুদা বলল, মিস্টার জটায়ু, আপনাকে বলে রাখি যে এটাই হলো লন্ডনের স্বাভাবিক চেহারা। কাল যে খটখটি দিন আর ঝলমলে রোদ পেয়েছিলেন সেটা হচ্ছে ব্যতিক্রম। এখানে কলকাতার মতো জল জমে না নিশ্চয়ই? তা জমে না।
আর খুব যে মুষলধারে বৃষ্টি হয় তাও কিন্তু নয়। আন্ডারগ্রাউন্ডে দেখি সকলেরই তারা, কেউ আসতে হাঁটছে না। আমরাও তার সঙ্গে তাল মিলিয়ে চললাম। এই স্পিডটা দেখছি ছোঁয়াচে, বললেন লালমোহনবাবু। কলকাতায় এমন রুদ্ধশ্বাসে হাঁটবার কথা চিন্তাও করতে পারি না। চেঞ্জ করার সময়ও সেই একই তারা, এক লাইন থেকে আরেক লাইনে যেতে হচ্ছে। মিনিটে মিনিটে ট্রেন আসছে যাচ্ছে, সময় যাতে নষ্ট না হয় তার জন্য লোকে উঠে পড়ে লেগেছে। রিসমন্ডে পৌঁছালাম 11:05। নিশানাথ বাবু বলে দিয়েছিলেন হাতে কত সময় রাখতে হবে, তাই কোনো অসুবিধাও হলো না। স্টেশনের বাইরে বেরোতেই একজন 60-62 বছরের সৌম্যদর্শন ভদ্রলোক হাসি মুখে ফেলুদার দিকে এগিয়ে এলেন। এখানে বৃষ্টি হচ্ছে না, যদিও আকাশে মেঘ। ওয়েলকাম, ওয়েলকাম টু রিসমন্ড। ফেলুদা ভদ্রলোককে সম্ভাষণ জানিয়ে আমাদের দুজনের পরিচয় দিয়ে দিল। আপনি রাইটার? লালমোহনবাবুকে জিজ্ঞেস করলেন ভদ্রলোক। কত কাল যে বাংলা বই পড়িনি তার হিসাব নেই। আপনি দেশে যান না মাঝে মাঝে? লালমোহনবাবু জিজ্ঞেস করলেন। লাস্ট গেছি 73-তে, তারপর আর না। কার জন্যই যাবো বা বলুন? আমার পুরো ফ্যামিলি তো এখানে। আমার বাড়িতে অবশ্যই আমি আর আমার স্ত্রী ছাড়া কেউ থাকে না, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে এই ইংল্যান্ডেই রয়েছে আমার 2 ছেলে, 2 মেয়ে, নাতি নাতনি। ভদ্রলোকের গাড়িটা একটু দূরে পার্ক করা ছিল। বললেন, এখানে তবু কম, লন্ডনে গাড়ি পার্কিং হচ্ছে বিরাট সমস্যা। আপনি হয়তো সিনেমা হাউসে যাবেন, গাড়ি পার্ক করতে হবে সিনেমা হাউস থেকে 1/2 মাইল দূরে। আমরা গাড়িতে উঠলাম, ভদ্রলোক নিজে ড্রাইভ করেন। ফেলুদা ওর পাশে বসে স্ট্র্যাপ লাগিয়ে নিল। ব্যাপারটা দেখে একটু অবাক হয়ে লালমোহনবাবু আমার দিকে চাইতে বললাম, এখানে গাড়িতে সামনের সিটে বসলে স্ট্র্যাপ লাগানো নিয়ম কেন? যাতে অ্যাক্সিডেন্ট হলে লোকে মুখ থুবড়ে না পড়ে। নিশানাথবাবু গাড়ি চালু করে নিয়ে বললেন, আমার বাড়ি এখান থেকে 1.5 মাইল। এখানে এখনো মাইল চলে, দেশে তো কিলোমিটার কিলোগ্রাম হয়ে গেছে, তাই না? রিসমন্ড যে খুব ছোট জায়গা তা মনে হলো না, কারণ দোকানপাট সবই রয়েছে। অক্সফোর্ড স্ট্রিটে যেসব দোকানের নাম দেখেছিলাম তার কিছু কিছু এখানেও দেখলাম। নিশানাথ সেনের বাড়ি একটা সুন্দর নিরিবিলি জায়গায়, চারিদিকে গাছপালা, গাছের পাতায় শরৎকালের হলদে আর বাদামি রং। দোতলা বাড়িটাও সুন্দর, সামনের বাগানে ফুল, একেবারে পোস্টকার্ডের ছবি। আমরা একতলায় বসবার ঘরে বসলাম। আজ বেশ ঠান্ডা আর স্যাঁতসেঁতে, তার ফায়ারপ্লেসে আগুন জ্বলছে। আমরা বসার প্রায় সঙ্গে সঙ্গে একজন মধ্যবয়স্ক মেম সাহেব এসে ঢুকলেন, মুখে হাসি। আমার স্ত্রী এমিলি, বললেন নিশানাথবাবু। আমরা নিজেরাই নিজেদের পরিচয় দিয়ে দিলাম। আপনাদের জন্য একটু কফি করি? মহিলা জিজ্ঞেস করলেন। ফেলুদার সম্মতি জানিয়ে ধন্যবাদ দিয়ে দিল। এবার নিশানাথবাবু ফেলুদার সামনে একটা কাউচে বসে বললেন, কি জানতে চান বলুন? আপনি কাল বলছিলেন রঞ্জন মজুমদারের বাবাকে আপনি চিনতেন। আমি রঞ্জন মজুমদার সম্বন্ধে কিছু তথ্য সংগ্রহ করছি। রঞ্জনের বাপ রজনী আর আমি প্রায় একই সঙ্গে 48-এ বিলেতে আসি। ও আমার চেয়ে 16-17 বছরের বড় ছিল, আলাপটা হয় পরে। ততদিনে আমি এডিনবরায় ডাক্তারি পাশ করে লন্ডনে প্র্যাকটিস শুরু করেছি, আর রজনী মজুমদার সেন্ট মেরিজ হাসপাতালের সঙ্গে অ্যাটাচড ছিলেন। একটা থিয়েটারে আমাদের পাশাপাশি সিট পড়েছিল, কি নাটক তাও মনে আছে, মেজর বারবারা। ইন্টারমিশনে পরস্পরের সঙ্গে পরিচয় হয়, ওর সঙ্গে ওর স্ত্রীও ছিলেন। ও থাকতো গোল্ডার্স গ্রিনে, আর আমি তখনও, আমার বিয়ে হয়নি, হ্যাম্পস্টেডে। আর ওর ছেলেও এখানে এসে কিছুদিনের মধ্যে স্কুলে ভর্তি হয়। কি স্কুল মনে আছে? আছে বই কি, ওয়ারেন্ডেল, এপিংয়ে, তারপর কেমব্রিজে যায়। কোন কলেজ? যতদূর মনে পড়ে ট্রিনিটি। সেই সময়ে আমার সঙ্গে রজনী মজুমদারের আলাপ। কীরকম লোক ছিলেন রজনী মজুমদার? নিশানাথবাবু একটু ভেবে বললেন, পিকিউলিয়ার টাইপের। কেন পিকিউলিয়ার বলছেন কেন? আমার মনে হয় ওদের পুরো ফ্যামিলিটা একটু অদ্ভুত ধরনের ছিল। রজনী মজুমদারের বাবা রঘুনাথ মজুমদার ইয়াং বয়সে টেররিস্ট ছিলেন, বোমাটোমাও তৈরি করেছেন। পরে উনি নামকরা হার্ট স্পেশালিস্ট হন। তখন আর সাহেবদের ওপর কোনো বিদ্বেষ নেই। এমনকি তিনি জোর করে রজনীকে বিলেত পাঠান,
তার শখ তার নাতি সাহেব স্কুলে পড়বে আর ছেলে লন্ডনে প্র্যাকটিস করবে। এরকম রূপান্তর বড় একটা দেখা যায় না। আর রজনী যেভাবে দেশে ফিরে গেল সেও অদ্ভুত। ওর একটা ধারণা ছিল যে ইংরেজরা এখনও ভারতীয়দের ঘৃণার চোখে দেখে। আমি ওকে অনেক বোঝাতে চেষ্টা করেছি যে ব্যাপারটা আসলে সত্যি নয়। এই বিদেশে দু একটা আইসোলেটেড ঘটনা হয়তো ঘটে থাকতে পারে, কিন্তু এখানে বহু ভারতীয়রা ইংরেজদের সঙ্গে একসঙ্গে কাজ করছে। দুই জাতের মধ্যে কোনো ক্লাশ নেই। কিন্তু রজনী মজুমদার আমার কথা মানতে রাজি হয়নি। একটা সামান্য ব্যাপারে ওরই এক ব্রিটিশ পেশেন্টের একটা কথায় ও হঠাৎ স্থির করে যে দেশে ফিরে যাবে। ততদিনে তো ওর ছেলের অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। তা গেছে, সে ছেলে এখন কি করছে? তার তো 50-এর ওপর বয়স হওয়া উচিত। হ্যাঁ, উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তার মানে এখানকার পড়াশোনা ওর কোনো কাজে লাগেনি। কলকাতায় ফিরে গিয়ে নতুন করে পড়াশোনা করতে হয়, তাই তো মনে হয়। মানে রঞ্জনের বন্ধু বান্ধব সম্বন্ধে কিছু কি জানতেন? না, নাথিং অ্যাট অল। ইতিমধ্যে কফি চলে এসেছে আর আমাদের খাওয়াও হয়ে গিয়েছিল, তাই আমরা উঠে পড়লাম। ভদ্রলোক ফেরার পথে একরকম জোর করে আমাদের স্টেশনে পৌঁছে দিলেন। আমরা পরদিন টিউবে করে এপিং গিয়ে পৌঁছালাম বিকেল 3:30 নাগাদ। স্টেশন থেকে হেঁটে ওয়ারেন্টিয়াল স্কুলে পৌঁছাতে লাগলো 20 মিনিট। বিশাল খেলার মাঠের পেছনে দাঁড়িয়ে আছে স্কুল বিল্ডিং। অন্তত 200 বছরের পুরনো তো হবেই। ফেলুদার উদ্দেশ্য হলো রঞ্জন মজুমদার এখানকার ছাত্র ছিল কিনা এবং পিটার ডেক্সটার ওর সঙ্গে পড়তো কিনা সেইটা জানা। স্কুলের সদর দরজায় পোর্টার দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞেস করলো আমরা কার সঙ্গে দেখা করতে চাই। ফেলুদা বলল সে 40 দশকের শেষ দিকের একজন ছাত্র সম্বন্ধে কিছু তথ্য জানতে চায়। পোর্টার আমাদের একটা লাইব্রেরি জাতীয় হলে ঢুকিয়ে দিয়ে বলল, মিস্টার ম্যানিং দেয়ার উইল হেল্প ইউ। ম্যানিং লোকটি একটা ডেস্কে বসে পুরু কাচের চশমা পরে একটা খাতায় কি জানি লিখছিলেন। ফেলুদা তার কাছাকাছি দাঁড়িয়ে একটা মৃদু গলা খাকরানি দিল। ভদ্রলোক লেখা থামিয়ে চোখ তুলে বললেন, ইয়েস। ফেলুদা ব্যাপারটা বুঝিয়ে দিল। হুইচ ইয়ার ডিড ইউ সে? 1948। মিস্টার ম্যানিং তার জায়গা ছেড়ে উঠে পিছন দিকে গিয়ে একটা বইয়ের তাক থেকে বেশ বড় এবং মোটা একটা খাতা বার করলেন। তারপর সেটাকে এনে ফেললেন তার ডেস্কে। আমরা চুপ করে দাঁড়িয়ে আছি। ভদ্রলোক খাতার পাতা উল্টিয়ে একটা বিশেষ পাতা এসে চশমার উপর দিয়ে ফেলুদার দিকে চেয়ে বললেন, হোয়াট নেম ডিড ইউ সে? আই হ্যাভেন্ট টোল্ড ইউ ইয়েট, বলল ফেলুদা। দ্য নেম ইজ মজুমদার অ্যান্ড দ্য ফার্স্ট নেম ইজ রঞ্জন। ম্যাজুন্ডিয়া নামের তালিকা ওপর দিয়ে আঙুল চালাতে চালাতে বিড়বিড় করতে লাগলেন মিস্টার ম্যানিং। হঠাৎ আঙুলটা এক জায়গায় এসে থেমে গেল। ইয়েস, ম্যাজুন্ডিয়া, বললেন মিস্টার ম্যানিং। ওর সঙ্গে কি পিটার ডেক্সটার বলে কেউ পড়তো? ডেক্সটার? নো, ডেক্সটার ইন দ্য সেম ক্লাস। আই সি। ফেলুদার ভুরু কুঁচকে গেছে। বলল, যদি অনুগ্রহ করে 49টাও একটু দেখে দাও, হয়তো পিটার ডেক্সটার পরের বছর এসেছে। দুঃখের বিষয় 49-এর খাতাতেও পিটার ডেক্সটারের নাম পাওয়া গেল না। অর্থাৎ এখানে আর আমাদের থাকার কোনো মানেই হয় না। থ্যাংক ইউ ভেরি মাচ, বলল ফেলুদা। ইউ হ্যাভ বিন মোস্ট হেল্পফুল। ট্রেনে আসতে আসতে ফেলুদা বলল, ক্যামব্রিজে গিয়ে খোঁজ করলে ডেক্সটারের নাম পাওয়া যাবে, কিন্তু তাও আমার মনে হচ্ছিল যে এখানেও কাগজে একটা বিজ্ঞাপন দিলে মন্দ হতো না। কি বিজ্ঞাপন? জিজ্ঞেস করলেন জটায়ু। টাইমসের পার্সোনাল কলামে দেব। নরফোকের পিটার ডেক্সটার সম্বন্ধে কারো কোনো ইনফরমেশন থাকলে সে যেন অমুক হোটেলের অমুক ঘরের অমুক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে। এতে কি ফল হতে পারে বলে আপনি আশা করছেন? কিসে ফল হয় আর কিসে না হয় সেটা তো সবসময় আগে থেকে বলা যায় না। কেমব্রিজের তালিকায় নাম পেলে তো শুধু নামটাই পাওয়া যাবে, লোকটার সম্বন্ধে তো কিছুই জানা যাবে না। দিয়েই দেখি না একটা বিজ্ঞাপন। কিন্তু সে তো বেরোতে বেরোতে 3-4 দিন লেগে যাবে। 2 দিনের বেশি লাগার কথা না। একদিন যদি ফাঁক পাই তাহলে সেদিন আমরা লন্ডন দেখব। এখানে দেখা জিনিসের কি অভাব আছে? মাদাম তুষোর নাম শুনেছেন? ম্যাডাম টুস্ট? আপনার উচ্চারণে তাই।
যেখানে বিখ্যাত লোকদের মোমের প্রতিকৃতি আছে তো? ইয়েস স্যার, অবশ্যই দ্রষ্টব্য। তারপর আর্ট গ্যালারিগুলো আছে, পার্লামেন্ট হাউস, বিগ বেন আছে, সেন্ট পলস ক্যাথিড্রাল আছে, কত চাই? হেঁটে হেঁটে আপনার পায়ের গোড়ালিতে ফোসকা পড়ে যাবে, অথচ এগুলো না দেখলে লন্ডন দেখা হলো না বললেই চলে। আপনার বিজ্ঞাপনটা কবে দিচ্ছেন? আজই, 1 ঘন্টার মধ্যেই। পরশু বেরিয়ে যাবে। তাহলে কালকে দিনটা আমরা শহর দেখছি বলুন। হ্যাঁ, মাদাম তুসো, ফেলুদার উচ্চারণে। মাদাম তুসো দেখে তাক লেগে গেল ঠিকই। প্রত্যেকটা ঘরে দরজার সামনে পোর্টার দাঁড়িয়ে আছে এমনভাবে যে সেগুলোকেও দেখলে মনে হয় মোমের তৈরি। তারপর চেম্বার অফ হরর্স, সত্যি গায়ে কাটা দেয়। মিউজিয়াম দেখার পর বাইরে বেরিয়ে আমরা ফেলুদাকে অনুসরণ করে চললাম। এবারে কোথায় যাচ্ছে সেটা আগে থেকে কিছুই বলল না। এখানকার অনেক রাস্তার নাম বড় বড় পাথরের ফলকে লেখা থাকে। একটুক্ষণ চলার পর সেই রকম একটা ফলক চোখে পড়ায় ব্যাপারটা এক ঝলকে বুঝে নিলাম। রাস্তার নাম বেকার স্ট্রিট। 221 বি বেকার স্ট্রিটে যে শার্লক হোমসের বাড়ি ছিল সেটা কে না জানে। ওই নম্বরে যদিও সত্যি করে কোনো বাড়ি নেই, কিন্তু কাছাকাছি নম্বর তো আছে। ফেলুদা সেই রকম একটা বাড়ির সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, গুরু, তুমি ছিলে বলেই আমরা আছি। আজ আমার লন্ডন আসা সার্থক হলো। বিশ্বের গল্প সাহিত্যে যত চরিত্র সৃষ্টি হয়েছে তার মধ্যে খ্যাতিতে যে শার্লক হোমস নাম্বার 1, সেটা ফেলুদা অনেকবার বলেছে। কনান ডয়েল একটা গল্পে তিনি হোমসকে মেরে ফেলেছিলেন, কিন্তু পাবলিক এসা হল্লা করে যে ডয়েল বাধ্য হয়ে হোমসকে আবার বাঁচিয়ে তুলেছিলেন। বেকার স্ট্রিটে না এলে লন্ডন দেখা সম্পূর্ণ হতো না, এটা বুঝতে পারলাম। 2 দিন পরে অর্থাৎ রবিবার টাইমসে ফেলুদার বিজ্ঞাপন বেরোলো। আর আশ্চর্য ব্যাপার, তার পরদিনই বিজ্ঞাপনের ফল পাওয়া গেল। সোমবার সকাল 8:30টায় ফেলুদার ফোন বেজে উঠল। মিনিটখানেক কথা বলে ফেলুদা ফোনটা রেখে বলল, অত্যন্ত রুক্ষ মেজাজের লোক, নাম আর্চিবোল্ড ক্রিপস। বলল ওর কাছে পিটার ডেক্সটারের খবর আছে, 8 ঘন্টার মধ্যে এসে যাচ্ছে লোকটা। রগর হতে পারে, তুই লালমোহন বাবুকে খবর দে। লালমোহন বাবু তৈরি ছিলেন, এসে বললেন এত তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যাবে সেটা উনি ভাবতেই পারেননি। 9:15টার সময় দরজায় টোকা পড়ল, মৃদু নয়, বেশ জোরে। আমি দরজা খুললাম। রুক্ষ গলার সঙ্গে মানানসই রুক্ষ চেহারাওয়ালা একজন ভদ্রলোক ঢুকে এলেন। তার দৃষ্টি প্রথমে গেল জটায়ুর দিকে। আর ইউ মিস্টার মিটার? নো নো। লালমোহনবাবু ফেলুদার দিকে দেখিয়ে দিলেন। ক্রিপস সাহেব একটা চেয়ার টেনে এনে তাতে বসে ফেলুদার দিকে কঠোর দৃষ্টি দিয়ে বললেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট পিটার ডেক্সটার? প্রথমত সে এখন কোথায়? হি ইজ ইন হ্যাভেন। তার মৃত্যু হয়েছে শুনে আমি দুঃখিত। কবে হলো? আজ নয়, অনেক কাল আগে। হোয়েন হি ওয়াজ ইন ক্যামব্রিজ। উনি ক্যামব্রিজে পড়তেন? হ্যাঁ, আর মূর্খের মতো ক্যাম নদীতে নৌকা চালাতে গিয়েছিল। মূর্খের মতো কেন? কারণ ও সাঁতার জানত না। নৌকা উল্টে গিয়ে জলে পড়ে তার মৃত্যু হয়। ওরা তো শুনেছি অনেক ভাই বোন ছিলেন, 5 ব্রাদার্স অ্যান্ড 2 সিস্টার্স। তার মধ্যে শুধু 2 জনেরই খবর আমি জানি, বড় ছেলে জর্জ আর ছোট ছেলে রেজিনাল্ড। জর্জ আর্মিতে ছিল, ইন্ডিপেন্ডেন্সের পর এখানে চলে আসে। বলতো শিখ আর গুর্খা ছাড়া ও দেশের সবাই হয় বদমাইশ না হয় অকর্মণ্য। ডেক্সটারদের কেউই ইন্ডিয়ান নিগারদের পছন্দ করে না। নিগার? নিগার তো ভারতবর্ষে নেই। ইনফ্যাক্ট আমেরিকাতেও আজকাল নিগ্রোদের আর কেউ নিগার বলে না। ফেলুদার মুখ গম্ভীর। বলল, আপনার কথা শুনে মনে হচ্ছে ভারতীয়দের সম্বন্ধে আপনার ধারণা ডেক্সটারদের মতোই। তা তো বটেই, 100 বার। তাহলে আপনার কাছ থেকে আর কোনো ইনফরমেশন আমি চাই না। যেটুকু দিয়েছেন তার জন্য ধন্যবাদ। এই গরম কথাগুলো শুনে ক্রিপ সাহেব যেন একটু নরম হলেন। বললেন, আই এম সরি ইফ আই হ্যাভ অফেন্ডেড ইউ।
রেজিন্যাল্ডের কথা বলেই আমি উঠছি। রেজিন্যাল্ড ওদের ছোট ভাই। সে ইন্ডিয়াতে একটা চা বাগানে আছে, কিন্তু বেশি দিন থাকবে না। ফেলুদা চেয়েই রয়েছে ভদ্রলোকের দিকে, মুখে কিছু বলছে না। বিকজ হি হ্যাজ ক্যান্সার বলে চললেন ক্রিপস। ও গিয়েছিল শুধু পয়সা রোজগারের জন্য। ভারতবর্ষের ওপর ওর কোনো মমতা নেই। ফেলুদা উঠে দাঁড়ালো। থ্যাংক ইউ মিস্টার ক্রিপস, আমার আর কিছু জানার প্রয়োজন নেই। ক্রিপসও কেমন যেন বোকা বোকা ভাব করে উঠে দাঁড়ালেন। তারপর হঠাৎ গুড্ডে বলে শটান ঘর থেকে বেরিয়ে গেলেন। কি জঘন্য লোক মশাই, দরজা বন্ধ হবার সঙ্গে সঙ্গে বললেন লালমোহনবাবু। তবে আপনি লন্ডনে বসে একজন সাহেবকে যেভাবে দাবরানি দিলেন তারও কোনো জবাব নেই। যাই হোক, বলল ফেলুদা, এর কাছ থেকে অন্তত একটা জরুরি তথ্য পাওয়া গেল। পিটার ডেক্সটার কেমব্রিজে ছিলেন এবং নৌকাডুবি হয়ে মারা যান। এখন কি করা? সময় হু হু করে বেরিয়ে যাচ্ছে, বলল ফেলুদা। পরশু আমাদের ফেরার দিন, ভুলবেন না। আজই দুপুরে তাড়াতাড়ি লাঞ্চ সেরে কেমব্রিজ যাত্রা। আমরা 1:30টার মধ্যে বেরিয়ে পড়লাম। পিকাডিলি সার্কাস থেকে প্রথমে লিভারপুল স্ট্রিটে গিয়ে সেখানকার রেল স্টেশন থেকে সাধারণ ট্রেন ধরে যেতে হয় কেমব্রিজে। পৌঁছতে লাগে 1 ঘন্টা। এখানে ট্রেন খুব দ্রুত চলে, আর চড়েও আরাম, কারণ কামরাগুলো অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। সুন্দর শহর কেমব্রিজ, তার মধ্যে ইউনিভার্সিটি দাঁড়িয়ে আছে তার প্রাচীন ঐতিহ্য নিয়ে। পাশাপাশি অনেকগুলো কলেজ আছে। ফেলুদা বলল 800টা। তবে নিশানাথবাবু বলে দিয়েছিলেন রঞ্জন মজুমদার ট্রিনিটি কলেজে পড়তেন। তাই আমরা সেখানে খোঁজ করলাম। জানা গেল যে 1951-তে রঞ্জন মজুমদার ইতিহাস পড়তে ট্রিনিটি কলেজে ভর্তি হন এবং তার সঙ্গে একই ক্লাসে ছিল পিটার ডেক্সটার। এই পিটার ডেক্সটার তো নৌকাডুবি হয়ে মারা যান? জিজ্ঞেস করলো ফেলুদা। যে ভদ্রলোক আমাদের সাহায্য করছিলেন নাম মিস্টার টেলর। তিনি বললেন যে তিনি মাত্র 7 বছর হলো জয়েন করেছেন, কাজেই পুরনো ঘটনা কিছুই জানেন না। তবে এখানে একজন খুব পুরনো গার্ডনার আছে, 40 বছর হলো এখানে কাজ করছে, নাম হুকিন্স। তাকে জিজ্ঞেস করে দেখতে পারেন। ফেলুদা বাগানেই হুকিন্সকে পাকড়াও করলো। গায়ের চামড়া এখনো বেশ টান টান, তবে চুল সাদা, তাও দিব্যি কাজ করে চলেছে। তুমি এখানে অনেকদিন আছো, তাই না? ফেলুদা মোলায়েম সুরে প্রশ্ন করলো। ইয়াস, বলল হুকিন্স। তবে আর বেশি দিন নয়, কারণ আমার রিটায়ারমেন্টের সময় এসে গেছে। আমার বয়স 63 হলো, কিন্তু এখনো পরিশ্রম করতে পারি। আমার বাড়ি চ্যাটারওয়ার্থ স্ট্রিটে, এখান থেকে 2 মাইল। রোজ হেঁটে আসি, হেঁটে ফিরি। ছাত্রদের সঙ্গে তোমার সম্পর্ক কেমন? খুব ভালো। দে অল লাভ মি। আমার সঙ্গে এসে গল্প করে, ঠাট্টা তামাশা করে, আমাকে সিগারেট দেয়, বিয়ার দেয়। আই গেট অ্যালং ভেরি ওয়েল উইথ দ্যাম। পুরনো ঘটনা মনে থাকে তোমার? স্মরণশক্তি কেমন? হালের ঘটনা ভুলে যায়, কিন্তু পুরনো কিছু কিছু মনে আছে। অবশ্যই কত পুরনো তার উপর নির্ভর করে। মনটাকে 40 বছর পিছিয়ে নিয়ে যেতে পারবে? হোয়াই? তোমাদের এখানে ক্যাম নদীতে নৌকা চালায় না ছেলেরা? শুধু ছেলেরা কেন, মেয়েরাও চালায়। কোনো নৌকাডুবির ঘটনা মনে পড়ছে? হুকিংস মাথা নেড়ে গলাটাকে ভারী করে বলল, ইটস এ স্যাড স্টোরি, স্যাড স্টোরি। একটি ইংরেজ ছেলে, নাম মনে নেই, নৌকা উল্টিয়ে জলে ডুবে মারা যায়। সাঁতার জানতো না। সে কি একাই ছিল? একা না, বোধ হয় সঙ্গে বোধ হয় আরেকজন ছিল। ঠিক করে ভেবে বলো তো। অতদিন আগের কথা তো, তাই ভালো মনে পড়ছে না। ওই ইংরেজ ছেলেটির একজন ভারতীয় বন্ধু ছিল না? আই থিঙ্ক হি হ্যাভ। একটু চিন্তা করে মনে করে দেখো তো, সে ভারতীয় ছেলেটিও নৌকায় ছিল কি না? মেবি হি ওয়াজ, মেবি হি ওয়াজ। ওই ঘটনার সময় তুমি কোথায় ছিলে? আমি একটা ঝোপের ধারে বসে বিশ্রাম করছিলাম, হয়তো সিগারেট খাচ্ছিলাম। ঘটনাটা তুমি দেখেছিলে? হেল্প হেল্প চিৎকার শুনে আমি নদীর ধারে যাই, গিয়ে দেখি এই কাণ্ড। তাহলে তো তোমার মনে থাকা উচিত নৌকাতে আর কেউ ছিল কি না। হুকিংস মাথায় হেড করে যেন ভাববার চেষ্টা করলো, তারপর বলল, না, এর বেশি আর মনে করতে পারছি না। আই এম সরি। এইটুকু যে মনে আছে তার একটা কারণ, ওই একই দিনে আমি বিয়ে করি। ম্যাগি, দ্য বেস্ট ওয়াইফ ওয়ান কুড হ্যাভ। টাইমসের বিজ্ঞাপনের ফল যে মিস্টার ক্রিপসের আশাতেই শেষ হয়ে গেল তা কিন্তু নয়। কেমব্রিজ যাবার পরদিনই ফেলুদা টেলিফোন পেল এক ভারতীয় ভদ্রলোকের কাছ থেকে। নাম
সত্যনাথন, মাদ্রাজি, তাতে সন্দেহ নেই। ভদ্রলোক বললেন, পিটার ডেক্সটার সম্বন্ধে কিছু তথ্য তিনি দিতে পারেন। আমি 11টা নাগাদ তোমাদের হোটেলে পৌঁছাতে পারি। খুব ভালো কথা, বলল ফেলুদা। চলে আসুন। সত্যনাথন কথা মতো এলেন। বেশ গাঢ় কালো রং, মাথার চুল একেবারে সাদা। একটা চেয়ারে বসে বললেন, বিজ্ঞাপনটা পড়ে আপনার সঙ্গে যোগাযোগ করব ভাবছিলাম, কিন্তু কয়েকটা কাজে একটু আটকা পড়ে গিয়েছিলাম। আপনি লন্ডনেই থাকেন? না, কিলবার্নে। এখান থেকে বেশি দূর নয়। ওখানে একটা স্কুলে মাস্টারি করি। পিটার ডেক্সটারের সঙ্গে একসঙ্গে আমি কেমব্রিজে ছিলাম। তার মানে রঞ্জন মজুমদারও আপনার সহপাঠী ছিল? তা তো বটেই। তাকে মনে আছে? স্পষ্ট। পিটারের খুব বন্ধু ছিল। অবশ্যই দুজনের মধ্যে ঝগড়াও হতো প্রায়ই। কি নিয়ে? পিটার ভারতীয়দের একেবারে পছন্দ করতো না। রঞ্জনকে দেখে একেবারে সাহেব বলে মনে হতো। তাই পিটার তাকে বন্ধু হিসাবে মেনে নেয়। বলতো, ইউ আর নট ইন্ডিয়ান, ইউ আর হাফ ইংলিশ। আপনার সঙ্গে পিটারের কীরকম সম্পর্ক ছিল? আমার গায়ের রং তো দেখতেই পাচ্ছেন। আমাকে সে বহুবার ড্যাডি নিগার বলে সম্বোধন করেছে। আমি ব্যাপারটা হজম করে নিতাম। পিটারের মৃত্যুর কথা মনে আছে? তা থাকবে না? এমনকি দিনটাও মনে আছে। হুইট স্যান্ডের আগের দিন। পিটার যখন সাঁতার জানতো না, তখন ওর নৌকায় চড়া অত্যন্ত ভুল হয়েছিল। ওর সঙ্গে আর কে ছিল? রঞ্জন। সে বিষয়ে আপনি নিশ্চিত? অ্যাবসোলিউটলি। রঞ্জনের সর্বাঙ্গ জলে ভেজা চেহারাটা এখনও আমার চোখের সামনে ভাসে। আমি তখন আমার ঘরে ছিলাম। আমাদের মালি হুকিংসের চেঁচামেচিতে বাইরে বেরিয়ে এসে সব ব্যাপারটা জানতে পারি। রঞ্জন তার বন্ধুকে বাঁচাবার জন্য জলে ঝাঁপিয়ে পড়ে। বাট ইট ওয়াজ টু লেট। রেজিনাল্ডো চেষ্টা করেছিল দাদাকে বাঁচাতে, কিন্তু পারেনি। পিটারের পরের ভাই? হ্যাঁ, সে আমাদের পরের বছরই ক্যামব্রিজে ভর্তি হয়। সে একই ছাঁচে ঢালা। ভারতীয়দের সঙ্গে প্রায় হাতাহাতি লেগেই থাকত। অনেকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। রেজিনাল্ডের ধারণা ছিল রঞ্জন ইচ্ছে করলে পিটারকে বাঁচাতে পারত। এই কথা সে সারা কলেজে বলে বেড়াত। হি ডেলিবারেটলি লেট হিম ড্রাউন। রঞ্জন মজুমদার তো 1 বছরের বেশি কেমব্রিজে পড়েনি। না, একটা বাইসিকল অ্যাক্সিডেন্টের পর সে দেশে ফিরে যায়। কথা শেষ। তাই সত্যনাথন উঠে পড়লেন। ওর কাছ থেকে একটা মূল্যবান তথ্য জানা গেল। নৌকাতে পিটারের সঙ্গে রঞ্জন ছিলেন, আর তিনি বন্ধুকে বাঁচাতে চেষ্টা করেও পারেননি। সত্যনাথন চলে যাবার পর থেকে লক্ষ্য করলাম ফেলুদার ভ্রুটা কুঁচকে গেল। লাঞ্চ খেতে খেতে লালমোহনবাবু বললেন, আপনাকে যেন ডিসস্যাটিসফাইড বলে মনে হচ্ছে। কারণটা জানতে পারি কি? একটা ব্যাপারে খটকা লাগছে। কি? মনে হচ্ছে হুকিং যা বলেছে তার চেয়ে বেশি ও জানে এবং ওর মনে আছে। কোনো একটা কারণে তথ্য লুকিয়ে যাচ্ছে। তাহলে কি করবেন? আরেকবার কেমব্রিজ যাওয়া দরকার। এবারে হুকিংসের বাড়ি। রাস্তার নামটাও বলেছিল, মনে আছে তো? সে মনে ছিল। বললাম, চ্যাটওয়ার্থ স্ট্রিট। ভেরি গুড। কেমব্রিজ গিয়ে রাস্তার একটা পুলিশকে জিজ্ঞেস করলে বাতলিয়ে দেবে। এটাও জেনে রাখুন লালমোহনবাবু, এখানকার পুলিশ, যাকে এরা বলে ববি, এদের মতো হেল্পফুল পুলিশ পৃথিবীতে আর কোথাও নেই। লাঞ্চের পর ফেলুদা বলল ওর একটা কাজ আছে, ও একটু বেরোবে। ও ফিরলে আমরা কেমব্রিজ যাব। ঘন্টায় ঘন্টায় কেমব্রিজে ট্রেন ছাড়ে, কোনো অসুবিধা নেই। 4:30টায় রওনা হয়ে আমরা যখন কেমব্রিজে পৌঁছালাম, তখন রাস্তার বাতি জ্বলে গেছে। আমরা একটা বড় রাস্তা ধরে এগিয়ে একটা পুলিশের কাছে গিয়ে হাজির হলাম। চ্যাটওয়ার্থ স্ট্রিট কোথায় বলতে পারো? ফেলুদা জিজ্ঞেস করলো। পুলিশ প্রায় কাগজে নকশা আঁকার মতো করে বুঝিয়ে দিল। 8 ঘন্টা লাগলো চ্যাটওয়ার্থ স্ট্রিটে পৌঁছাতে। এটাকে গলি বললেই চলে। দেখে বোঝা যায় যে খুব অবস্থা সম্পন্ন লোকেদের পাড়া নয়। একটা বাড়ির সামনে একজন লোক রাস্তা থেকে একটা বেড়ালকে তুলে কোলে নিল। তাকেই ফেলুদা জিজ্ঞেস করলো, হুকিংস কোন বাড়িতে থাকে? ফ্রেড হুকিংস, ভদ্রলোক বললেন, নাম্বার 16। এখানে সব বাড়ির বাইরে নম্বর লেখা থাকে, তাই 16 খুঁজে পেতে সময় লাগলো না। এগিয়ে গিয়ে দরজায় নক করতে হুকিংস নিজেই দরজা খুলল। গুড ইভিনিং, বলল ফেলুদা। আমাদের দেখে হুকিংসের মুখ হা হয়ে গেছে। সে কি, তোমরা আবার? একটু ভিতরে আসতে পারি? ফেলুদা জিজ্ঞেস করলো। নিশ্চয়ই নিশ্চয়ই। হুকিংস একপাশে সরে দাঁড়িয়ে আমাদের ঢোকবার জায়গা করে দিল। আমরা 3 জনে ঢুকলাম। এটাই বসবার ঘর, যদিও আয়তনে খুব ছোট। আমরা 2টো চেয়ারে আর একটা সোফায় ভাগাভাগি করে বসলাম। ওয়েল,
ফেলুদার দিকে জিজ্ঞাসু দৃষ্টি দিয়ে তাকালো হুকিন্স। তোমাকে দু একটা প্রশ্ন করার ছিল। অ্যাবাউট দ্য ড্রাউনিং? হ্যাঁ, আমি যা বলেছি তার বেশি তো আর কিছু জানি না। আমি নতুন প্রশ্ন করব। কি? মিস্টার হুকিন্স, যে নৌকা ধীরে চলছে তাতে কেউ বসা অবস্থায় জলে পড়ে যেতে পারে, এটা কি তোমার বিশ্বাসযোগ্য মনে হয়? যদি ঝড় থাকে তাহলে নৌকা নিশ্চয়ই উল্টে যেতে পারে। দেয়ার ওয়াজ এ হাই উইন্ড দ্যাট ডে। আমি আজই দুর্ঘটনার পরের দিনের খবরের কাগজ দেখেছি। তাতে পিটার ডেক্সটরের মৃত্যু সংবাদ আছে, কিন্তু ঝড়ের কোনো খবর নেই। ওয়েদার রিপোর্ট বলছে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 35 মাইল। সেটাকে কি তুমি হাই উইন্ড বলবে? হুকিংস চুপ। আরেকটা টেবিল ক্লকের টিকটিক শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। ফেলুদা বলল, আমার ধারণা তুমি একটা কিছু লুকাচ্ছ। সেটা কি দয়া করে বলবে? এতদিন আগের কথা, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। যে দুজনকে নিয়ে ঘটনা, তার মধ্যে একজন তো তোমার বেশ কাছের লোক ছিল বলে মনে হচ্ছে। হুকিংস ফেলুদার দিকে চাইল। বেশ বোঝা যাচ্ছে যে তার দৃষ্টিতে সংশয় ঘনিয়ে আসছে। হোয়াট ডু ইউ মিন? তোমার শেলফে আমি অনেক রকম জিনিসের মধ্যে একটা পিতলের গণেশ আর একটা আইভরির বুদ্ধ দেখতে পাচ্ছি। এগুলা কি করে পেলে জানতে পারি কি? রণ আমাকে দিয়েছিল। রণ মানে বোধ করি রঞ্জন? ইয়েস, ওকে আমি রণও বলতাম, জনও বলতাম। আই সি। এবার একটা কথা বলো, পিটারের হেল্প হেল্প চিৎকারের আগে তুমি ওদের কোনো কথা শোনোনি? ইন্ডিয়ান গডদের সামনে মিথ্যা কথা বলা কিন্তু মহাপাপ। কি কথা বলছিল বুঝিনি। আই ওনলি হার্ড দেয়ার ভয়েসেস। তার মানে ওরা বেশ জোরে কথা বলছিল? পারহ্যাপস, পারহ্যাপস। আমার কি বিশ্বাস জানো? হুকিংস আবার ফেলুদার দিকে দেখল। হোয়াট? আমার বিশ্বাস ওদের মধ্যে ঝগড়া হচ্ছিল। পিটার দাঁড়িয়ে উঠেছিল। আর ইয়েস ইয়েস, হুকিংস হঠাৎ বলে উঠল, আর ও রণকে আক্রমণ করতে চায় আর টাল সামলাতে না পেরে জলে পড়ে যায়। তার মানে পিটার তার মৃত্যুর জন্য নিজেই দায়ী? অফকোর্স। তোমাদের এই যে ক্যাম নদী, তোমাদের দেশে এটাকে বলে কেনাল। এতে একটা লোক সাঁতার না জানলেও এত সহজে ডুবে যেতে পারে, বিশেষ করে যখন তাকে একজন বাঁচাবার চেষ্টা করছে। এতে একটা লোক সাঁতার না জানলেও এত সহজে ডুবে যেতে পারে, বিশেষ করে যখন তাকে একজন বাঁচাবার চেষ্টা করছে। ডুবলো সে তো নিজের চোখের সামনেই দেখলাম। তুমি এখনো সত্যি কথা বলছো না মিস্টার হুকিংস? আই ওয়ান্ট দ্য ট্রুথ। আমি এত দূর থেকে এসেছি শুধু এই ট্রুথের সন্ধানে। পিটার কেন এত সহজে ডুবে গেল? হুকিংসকে দেখেই বুঝতে পারছিলাম সে ক্রমে কোণঠাসা হচ্ছে। এবার সে হঠাৎ ভেঙে পড়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি বলছি কেন পিটার ডুবে যায়। তার কারণ ও যখন জলে পড়ে তখন ওর জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না? ফেলুদা তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রয়েছে হুকিংসের দিকে, তারপর চাপা সরে বলল, বুঝেছি, নৌকা বাইছিল রঞ্জন, তাই না? ইয়েস। তার মানে তার হাতে দাঁড় ছিল? ইয়েস। অর্থাৎ একটা অস্ত্র ছিল যেটা দিয়ে সে পিটারকে আঘাত করে, তার ফলে পিটার সংজ্ঞা হারিয়ে জলে পড়ে যায়। অর্থাৎ সে কোনো স্ট্রাগলই করেনি। আর রঞ্জন যে তাকে বাঁচাবার চেষ্টা করেছিল সেটা একটা অভিনয়। অর্থাৎ রঞ্জনই পিটারের মৃত্যুর জন্য দায়ী। হুকিংস মাথা চাপড়ে বলল, আমি তোমাদের আঘাত দিতে চাইনি, তাই সত্য গোপন করেছিলাম। রঞ্জনের জায়গায় আমি থাকলে আমি ওর মতোই কাজ করতাম। পিটার ওকে অশ্রাব্য ভাষায় গাল দিচ্ছিল, বলছিল, তোমার চামড়া সাদা হলে কি হবে? আঁচড় কাটলেই দেখা যাবে নিচে কালো। ইউ আর নাথিং বাট এ ডার্টি ব্ল্যাক নেটিভ। এতে কার মাথা ঠিক থাকে বলো? তুমি ছাড়া এই ঘটনার সাক্ষী আর কেউ ছিল? ইয়েস, ওয়ানলি ওয়ান। কে? রেজিনাল্ড। রেজিনাল্ড ডেক্সটর। আমরা দুজন একসঙ্গেই বসে সিগারেট খাচ্ছিলাম। সমস্ত ঘটনাই আমরা দুজন একসঙ্গে দেখি। পরে আমি রণকে বাঁচাবার জন্য বলেছিলাম। পিটার রণকে আক্রমণ করতে গিয়ে জলে পড়ে যায়। এদিকে রেজিনাল্ড অনবরত সত্যি ঘটনাটা বলে বেড়াচ্ছিল। সৌভাগ্যক্রমে সকলেই জানত যে রেজিনাল্ড ইন্ডিয়ানদের ঘৃণা করে, তাই তার কথা কেউ বিশ্বাস করেনি। থ্যাংক গড ফর দ্যাট। রন ওয়াজ সাচ এ নাইস বয়, সো জেনারাস, সো কাইন্ড। এ ব্যাপারে তদন্ত হয়নি? ইনকোয়েস্ট হয়নি? হয়েছিল বই কি, তুমি সাক্ষী দিয়েছিলে? ইয়েস। মিথ্যে সাক্ষী তো? তা বটে। আই ওয়াজ ডিটারমাইন্ড টু সেভ রঞ্জন।
সেও অবশ্য সাক্ষী দিয়েছিল, আমি যা বলেছিলাম সেও তাই বলেছিল। আর রেজিনাল্ড, সে সাক্ষী দেয়নি? হ্যাঁ, এবং সে সত্যি ঘটনাই বলেছিল। তবে তার কথায় ভারতীয় বিদ্বেষ এত প্রকাশ পাচ্ছিল যে জুরি তার কথা বিশ্বাস করেনি। তার রায় দিয়েছিল ডেথ বাই অ্যাক্সিডেন্ট। ফেলুদা উঠে পড়ল। থ্যাংক ইউ মিস্টার হুকিন্স, আমার আর কোনো প্রশ্ন নেই। হোটেলে ফিরলাম ডিনারের ঠিক আগে। রিসেপশন থেকে ঘরে চাবি নিচ্ছি। এমন সময় একজন কর্মচারী ফেলুদার দিকে চেয়ে বলল, মিস্টার মিটার। ইয়েস, তোমার একটা টেলিগ্রাম আছে। ফেলুদা টেলিগ্রামটা নিয়ে খুলে পড়ল। পাঠিয়েছেন রঞ্জন মজুমদার। তিনি বলেছেন, ক্যান রিকল এভরিথিং, রিটার্ন ইমিডিয়েটলি। পারফেক্ট টাইমিং, বলল ফেলুদা। এখানের মামলা শেষ, কাল আমাদের রিটার্ন বুকিং। আর মিস্টার মজুমদারের স্মৃতি ফিরে এসেছে। প্লেনেই ফেলুদা বলছিল যে দমদম থেকে সোজা মিস্টার মজুমদারের বাড়ি যাব। আমরা কলকাতায় পৌঁছাচ্ছি দুপুর 1:05। মনে গভীর উৎকণ্ঠা। রঞ্জনবাবু জানেন তিনি খুন করেছিলেন। এখন তিনি কি করবেন? আমাদের ফেরার তারিখ আর সময় আগে থেকে জানা ছিল, তাই লালমোহনবাবুর গাড়ি এয়ারপোর্টে হাজির ছিল। রোল্যান্ড রোডে পৌঁছে বুকটা ধক করে উঠল। রঞ্জনবাবুর বাড়ির সামনে পুলিশের গাড়ি কেন? গাড়ি থেকে নেমে গেটের ভেতর ঢুকতেই আমাদের চেনা ইন্সপেক্টর মণ্ডল গম্ভীর মুখে এগিয়ে আসলেন। আজ সকাল 8টায় ব্যাপারটা ঘটেছে। কি ব্যাপার? ফেলুদা জিজ্ঞেস করল। মিস্টার মজুমদার খুন হয়েছেন। সকালে নাকি একজন সাহেব এসেছিলেন তার সঙ্গে দেখা করতে। সে কি তা জানা যায়নি? আপনি কোনো এনকোয়ারি করবেন? না। পরদিন সকাল 7:30টায় লালমোহনবাবু এসে হাজির। ভদ্রলোক অত্যন্ত উত্তেজিত। 5 নম্বরের পাতার খবরটা দেখেছেন? কোন কাগজ? ফেলুদা জিজ্ঞেস করল। স্টেটসম্যান? আবার কোন কাগজ? না, এখনো তো দেখিনি। প্রথম পাতায় তো মজুমদারের খবরটা রয়েছে। এবার 5-এর পাতা দেখুন। ফেলুদা কাগজটা নিয়ে 5-এর পাতা খুলল। নিচের বাঁ দিকে। বললেন জটায়ু। খবরটা বার করে ফেলুদা পড়ে শোনালো। তার বাংলা করলে এই দাঁড়ায়, হোটেলে আত্মহত্যা। সদর স্ট্রিটের একটা হোটেলে গতকাল রাত্রে গুলির আওয়াজ পেয়ে অনুসন্ধান করে দেখা যায় 7 নম্বর ঘরে একটা সাহেব মৃত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। তার হাতে রিভলভার। হোটেলের খাতা থেকে জানা যায় সাহেবের নাম রেজিনাল্ড ডেক্সটর। ইনি এসেছিলেন দার্জিলিং এর নিকটবর্তী খয়রাবাড়ি চা বাগান থেকে। আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের যে কোনো ভালো লাগা, মন্দ লাগা বা যে কোনো আদেশ উপদেশ জানিয়ে আমাকে লিখতে পারেন। আপনাদের যে কোনো উপদেশ আমি সাদরে গ্রহণ করব। আর আমার এই বই পড়া যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আগামী পর্বে নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দরের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।